ইংলিশে এসএলএসটি 2025-এর এই সিরিজে আমরা জি বিষয়ের ফ্রিডম নিয়ে আলোচনা করছি। এটা ফ্রিডমের ওপর আমার তৃতীয় ক্লাস। এর আগে যথারীতি ফ্রিডমের ওপরে আমি দুটো ক্লাস করিয়েছি। যারা যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলি গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও এসএলএসটি 2025 সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা ইংলিশ বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এবং যারা যারা টপিক বেসড বা এন্টায়ার সিলেবাসের ওপরে নোটস নিতে ইচ্ছুক তারা সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস আর চার্জেবল। পাশাপাশি মক টেস্টের জন্য তোমরা এমসিকিউজ এর সেটও পারচেস করতে পারো, যেখানে থাকছে প্রত্যেকটি টপিকের ওপরে 10 সেট করে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউজ। তাই যারা যারা নিতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো চলো বেশি দেরি না করে সরাসরি আজকের আলোচনাতে চলে যাই। এর আগের ক্লাস পর্যন্ত আমরা যে কটি প্যারাগ্রাফ দেখেছিলাম সেখানে ফ্রিডম সম্পর্কে জি বিষয়ের যে ধারণা সেগুলো কি কি ছিল, এতদূর পর্যন্ত আমরা দেখেছি জি বিষয় স্বাধীনতার ধারণা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরেন। এর আগের প্যারাগ্রাফ পর্যন্ত যা যা দেখেছি সেই সমস্ত বিষয়গুলিকে জি বিষয় যা যা তুলে ধরেছেন সেই সমস্ত বিষয়গুলিকে যদি পয়েন্ট আকারে সাজাই তাহলে আসবে প্রথমত দ্য অবলাইগেশনস অফ নেচার অ্যান্ড সোসাইটি লিডিং টু অ্যান অবস্ট্রাকশন ইন দ্য অ্যাবসলিউট ফ্রিডম অফ ম্যান, মানে মানুষের পরম স্বাধীনতায় প্রকৃতি এবং সমাজের যে বাধা সেটা তিনি আলোচনা করেছেন। দ্বিতীয়ত তিনি কি নিয়ে আলোচনা করেছেন না দ্য ডুয়াল এনস্লেভমেন্ট অফ উইমেন, মহিলাদের যে দ্বৈত শোষণ সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন। তৃতীয়ত তিনি আলোচনা করেছেন দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য পুয়ার লেবারার্স বাই দ্য রিচ ক্লাস অফ দ্য সোসাইটি। চতুর্থত যদি বলি তিনি আলোচনা করেছেন দ্য ফ্লড ডেমোক্রেটিক সিস্টেম নিয়ে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে দোষ বা গণতান্ত্রিক সিস্টেমের যে দোষ সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন, তার মধ্যে যে ত্রুটি সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। এবং পঞ্চমত যদি বলতে যাই তাহলে বলবো তিনি আলোচনা করেছেন দ্য ফলস পোর্ট্রায়াল অফ ডেমোক্রেসি বাই মিডিয়া, মিডিয়া যে গণতান্ত্রিক সমাজের একটা মিথ্যে চিত্রায়ন করে সেটাও তিনি দেখিয়েছেন। তাহলে এতদূর পর্যন্ত তিনি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে তিনি কি বলেছেন সেটা আজকের ক্লাসে দেখব। তো চলো লাইন বাই লাইন টেক্সট শুরু করছি, সবাই মন দিয়ে দেখবে। নাও মার্ক অ্যানাদার বিগ ডিফারেন্স বিটুইন দ্য ন্যাচারাল স্লেভারি অফ ম্যান টু নেচার অ্যান্ড দ্য আনন্যাচারাল স্লেভারি অফ ম্যান টু ম্যান। এরপরে তিনি বলছেন যে নাও এখন মার্ক অ্যানাদার বিগ ডিফারেন্স, চিহ্নিত করো আরো একটা খুব বড় পার্থক্য, বিটুইন মধ্যে দ্য ন্যাচারাল স্লেভারি প্রাকৃতিক দাসত্ব অফ ম্যান মানুষের টু নেচার প্রকৃতির প্রতি, অ্যান্ড দ্য আনন্যাচারাল স্লেভারি এবং অপ্রাকৃতিক দাসত্ব অফ ম্যান টু ম্যান, কার না মানুষের প্রতি মানুষের। তাহলে এই পর্যায়ে এসে বলছেন যে এখন আরো একটি বড় পার্থক্যের ওপরে দৃষ্টিপাত করো বা আরো একটি বড় পার্থক্য চিহ্নিত করো। কোনটা সেই পার্থক্য না প্রকৃতির প্রতি মানুষের দাসত্ব এবং মানুষের প্রতি মানুষের দাসত্বের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যের প্রতি দৃষ্টিপাত করো বা এই পার্থক্যকে চিহ্নিত করো। নেচার ইজ কাইন্ড টু হার স্লেভস। কেন তিনি এটা বলছেন সেটা পরের লাইনগুলো পড়লে পরিষ্কার বুঝতে পারবে। দেখো কি বলেছেন তিনি, নেচার ইজ কাইন্ড টু হার স্লেভস। তিনি বলেছেন যে প্রকৃতি তার স্লেভস মানে তার দাসদের প্রতি কাইন্ড দয়ালু। ইফ সি ফোর্সেস ইউ, এখানে প্রকৃতিকে তিনি তাহলে ফিমেল বলে আখ্যা দিয়েছেন, শি। ইফ শি ফোর্সেস ইউ টু ইট অ্যান্ড ড্রিঙ্ক, যদি সে তোমাকে ফোর্স মানে জোর দেয় বল প্রয়োগ করে, টু ইট অ্যান্ড ড্রিঙ্ক খেতে এবং পান করতে, সি মেক্স ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং সো প্লিজেন্ট দ্যাট হোয়েন উই ক্যান অ্যাফোর্ড ইট উই ইট অ্যান্ড ড্রিঙ্ক টু মাচ। তাহলে তিনি বলেছেন যে সে যদি তোমাকে জোর দেয় মানে প্রকৃতি যদি তোমাকে ফোর্স করে খেতে বা পান করতে, মানে তোমার যদি সেই মুহূর্তে খিদে পায় বা তেষ্টা পায়, সি মেক্স ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং সো প্লিজেন্ট, সে এই খাওয়ারকে বা এই পান করাটাকে এতটাই আনন্দদায়ক বা আরামদায়ক করে তোলে, দ্যাট যে হোয়েন উই ক্যান অ্যাফোর্ড ইট, যখন আমাদের সামর্থ্য হবে এটা ম্যানেজ করার, উই ইট অ্যান্ড ড্রিঙ্ক টু মাচ, আমরা খাই এবং আমরা ড্রিঙ্ক করি প্রচুর পরিমাণে, টু মাচ অগাধ। তাহলে এখানে বলেছেন যে নেচার কিন্তু তার দাসদের প্রতি দয়ালু, কারণ নেচার তার দাসদেরকে দিয়ে যে কাজগুলো করায় সেই কাজগুলো করতে গিয়ে তার দাসেরা বরং আনন্দ পায় সেগুলো।
কারণ কি? কারণ যখন তোমার খেতে ইচ্ছে করে বা পান করতে ইচ্ছে করে, সে এই খাওয়াটাকে বা পান করাটাকে এতটা আনন্দদায়ক করে তোলে যে তুমি যদি সেটা অ্যাফোর্ড করতে পারো তাহলে তুমি প্রচুর খেয়ে নাও বা প্রচুর পান করে নাও। মানে কি? তুমি আনন্দে করছো, কিন্তু এটা ন্যাচারাল স্লেভারি। কিন্তু এই স্লেভারিটা তুমি আনন্দে মেনে নিচ্ছ, তুমি বরং এটাকে এনজয় করছো, তুমি এতে খুশি, এতে আরাম পাচ্ছ। উই মাস্ট স্লিপ অর গো ম্যাড। অবশ্যই আমাদেরকে ঘুমোতে হবে, নইলে আমরা কিন্তু পাগল হয়ে যাব। অবশ্যই রেস্ট আমাদেরকে নিতেই হবে, শরীর রেস্ট না পেলে আমরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে ম্যাড হয়ে যাব। বাট দেন স্লিপ ইজ সো প্লিজেন্ট দ্যাট উই হ্যাভ গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং আপ ইন দ্য মর্নিং। কিন্তু তারপরে কি হয়? এতটাই এই ঘুমটা আমাদের কাছে আরামদায়ক বা আনন্দময় হয়ে ওঠে যে উই হ্যাভ গ্রেট ডিফিকাল্টি, আমাদের খুবই অসুবিধে বা সমস্যা হয় ইন গেটিং আপ, উঠতে, ইন দ্য মর্নিং, সকালবেলাতে। তাহলে এটা কিন্তু ন্যাচারাল স্লেভারি, কারণ ঘুমানোটা তো একটা ন্যাচারাল স্লেভারির মধ্যে পড়ছে। এই স্লেভারিটা আমরা নেচারের প্রতি করছি, ঘুম শরীরকে দিতে হচ্ছে, প্রকৃতির নিয়মই এটা। এই কাজটা না করলে আমরা পাগল হয়ে যাব। তাহলে প্রকৃতির এই কাজটা করতে আমাদের এতটাই ভালো লাগছে যে আমরা কিন্তু সকালে উঠতে অনেক সমস্যা ফিল করি, মানে সকালে আমরা উঠতে চাই না। অবভিয়াসলি আমরা সকালে উঠতে চাই না, ঘুমটা আমাদের এতটাই আরামের, এতটাই প্রিয় যে সকাল সকাল আমাদেরকে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। তার মানে কি? ঘুমটাকে আমরা এনজয় করি। এটা কিন্তু স্লেভারি, ন্যাচারাল স্লেভারি, কিন্তু এটাকে আমরা এনজয় করছি, এটাকে আমরা ছাড়তে চাইছি না। তাহলে এই স্লেভারিটা আমরা যথেষ্ট পরিমাণ মজার সাথে করছি, এই স্লেভারিটাতে আমরা আনন্দ পাচ্ছি, এই স্লেভারিটা আমাদের কাছে প্লিজেন্ট। And firesides and families seem so pleasant to the young that they get married and join building societies to realize their dreams. কি বলেছেন তিনি দেখো, and এবং firesides, ফায়ারসাইড মানে বাসগৃহ, ফায়ারসাইড বলতে পার্ট অফ আ রুম বিসাইড দ্য ফায়ার, মানে কি হয়? রুমের বাকি অংশ, মানে এখানে ফায়ারসাইড বলতে বাসগৃহ বা বাড়ি বা বসবাসের যে জায়গা সেটাকে বলছে, বাড়িকে বলছে এখানে। অ্যান্ড ফ্যামিলিজ এবং পরিবার সিম সো প্লিজেন্ট, এতটাই আরামদায়ক, এতটাই আনন্দদায়ক টু দ্য ইয়াং, যুবকদের কাছে, দ্যাট যে দে গেট ম্যারিড, তারা বিয়ে করে বা বিবাহ করে, অ্যান্ড জয়েন বিল্ডিং সোসাইটিস। এই বিল্ডিং সোসাইটিস কি জিনিস? এই বিল্ডিং সোসাইটি হলো একটা আর্থিক প্রতিষ্ঠান যেটা কিনা ওন্ড বাই ইটস মেম্বার্স বা অপারেটেড বাই ইটস মেম্বার্স। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো মিউচুয়াল বা সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েশন নামেও পরিচিত, মানে যারা সেভিংস এবং মর্টগেজ সিস্টেমটা অফার করে যাতে লোকেরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে বা বাড়ি কেনার জন্য টাকা ধার করতে পারে, মানে লোন নিতে পারে একটা চড়া সুদে, হাই রেট অফ ইন্টারেস্টে। কি করার জন্য? বাড়ি কেনার জন্য। এবং এর ফলে ওই যে চড়া সুদের যে কিস্তি সেটা শোধ করতে করতে তারা যেন একটা দাসে পরিণত হয়, মানে তারা ওই সংস্থাগুলির কাছ থেকে লোন নিল, সেই লোন নিয়ে বাড়ি তৈরি করলো এবং সেই লোনের ইন্টারেস্ট যখন তারা চোকাচ্ছে সেটাকে একটা দাসত্বের সাথে তুলনা করেছেন জীবী শ। কারণ লাইফ টাইম ধরে ওই লোন চোকানোটা সেই ব্যক্তিটিকে একটা দাসত্বের দিকে নিয়ে যায়, এই সিস্টেমটাই তাকে একটা যেন দাস বানিয়ে দেয়। কারণ মানুষের কাছে বাড়ি বা ফ্যামিলি এতটাই আরামদায়ক, এতটাই আনন্দদায়ক যে মানুষ নিজের পরিবার গড়তে চায়, নিজের বাড়ি বানাতে চায়। ফলে যুবক সম্প্রদায় কি করে? বিয়ে করে, এবং বিয়ের পরে তাদের পরিবার হয় এবং তাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে যে তারা একটা মাথা গোঁজার ঠাঁই বানাবে, তাদের যেন একটা বাড়ি হয়। তো সেই বাড়িটা তৈরি করতে গিয়ে, মানে পরিবারকে সেই মাথার ছাদটা দিতে গিয়ে তারা কি করে? এই ধরনের বিল্ডিং সোসাইটিসগুলোর কাছে যায়, চড়া সুদে একটা লোন নেয় এবং সেই লোন দিয়ে বাড়ি বানায় এবং সারা জীবন ধরে সেই চড়া সুদটা তারা শোধ করতে শুরু করে। ফলে এই যে সিস্টেমটা, এটা তাদেরকে যেন একটা দাসে পরিণত করে, এই সিস্টেমটা তাদেরকে একটা দাসত্বের দিকে নিয়ে যায়। টু রিয়েলাইজ, রিয়েলাইজ মানে এখানে টু গেইন দেয়ার ড্রিমস, তাদের স্বপ্ন পূরণের জন্য। তাহলে সেই ইয়াং পিপলরা যারা ফ্যামিলিজ এবং ফায়ারসাইডসের প্লিজেন্ট দিকগুলোর ফলে বিয়ে করে এবং তারা এই বিল্ডিং সোসাইটিসগুলো জয়েন করে, মানে বিয়ের পরে পরিবার গড়ে ওঠে, তারা মাথার ছাদ বানাতে যায় এবং ফলে তাদেরকে বিল্ডিং সোসাইটিসগুলোর কাছে যেতে হয় লোন নিতে বাড়ি বানানোর জন্য। এবং এটা তারা কেন করে? টু রিয়েলাইজ, এখানে রিয়েলাইজের অর্থ টু গেইন, মানে অর্জন করতে, দেয়ার তাদের ড্রিম, স্বপ্নগুলো। কারণ তাদের তো স্বপ্ন থাকে একটা বাড়ি বানাবো, সেই বাড়িতে পরিবার নিয়ে সুখে বাস করব, তো সেই স্বপ্নটা পূরণ করতে গিয়ে তাদেরকে দাসত্বের বশবর্তী হতে হয়। এটাই যে বিষয় এখানে বোঝাতে চাইছে। দাস এতদ অনুসারে ইনস্টেড অফ, পরিবর্তে, রিসেন্টিং, রিসেন্টিং মানে প্রোটেস্টিং
বাধা দেওয়া, আওয়ার ন্যাচারাল ওয়ান্টস, আমাদের প্রাকৃতিক যে চাহিদা এগুলো অ্যাজ স্লেভারি, দাসত্ব হিসেবে, উই টেক দ্য গ্রেটেস্ট প্লেজার ইন দেয়ার স্যাটিসফ্যাকশন, আমরা কি করি, অসীম আনন্দ উপভোগ করি বা অসীম আনন্দ পাই কি থেকে, ইন দেয়ার স্যাটিসফ্যাকশন, এগুলোর পূর্তিতে। মানে এই যে ন্যাচারাল স্লেভারি, যেগুলো আমাদের ন্যাচারাল ওয়ান্ট, প্রাকৃতিক চাহিদা, এই যে প্রাকৃতিক চাহিদা, প্রকৃতির এই দাসত্ব করতে গিয়ে আমরা এর বিরুদ্ধে প্রোটেস্ট করার পরিবর্তে বরং এটার সন্তুষ্টির সাথে আমরা অসীম আনন্দ পাই। তাহলে যে ক্ষেত্রে আমরা এই ন্যাচারাল স্লেভারি করছি, আমরা প্রোটেস্ট করার পরিবর্তে কি করি, এটার পূর্তিতে বা এটার সন্তুষ্টির সাথে আমরা অসীম আনন্দ পাই, তাই তো? কারণ সেই খাবারটা খেয়ে সেই ঘরটাতে পরিবারের সাথে সুখে বসবাস করে, ঘুমিয়ে শুয়ে জামা কাপড় পরে এই সমস্ত জিনিসগুলো করে বরং আমরা উল্টে আনন্দ পাই, এর প্রোটেস্ট আমরা করি না। তিনি সেটাই বলেছেন যে এগুলো তো বরং আমাদেরকে গ্রেটেস্ট প্লেজার দেয়, তাই আমরা এগুলোর প্রোটেস্ট না করে বরং এগুলো থেকে, এগুলোর পূর্তিতে বা এগুলো কমপ্লিট করে এগুলো থেকে অসীম আনন্দ পাই। উই রাইট সেন্টিমেন্টাল সংস ইন প্রেইজ অফ দেম, আমরা এদের প্রশংসায় সেন্টিমেন্টাল সং, সংবেদনশীল গান লিখি। আর ট্র্যাম্প ক্যান আর্ন হিজ সাপার বাই সিঙ্গিং হোম সুইট হোম। আর ট্র্যাম্প, ট্র্যাম্প মানে এখানে ভাগাবন্ড, ভবঘুরে, পায়ে হেঁটে যারা এদিক ওদিক ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীন ভাবে। তো তিনি বলছেন আ ট্র্যাম্প ক্যান আর্ন হিজ সাপার, আর্ন মানে উপার্জন করা, মানে এখানে অর্জন করা, হিজ সাপার তার নৈশ ভোজন মানে সন্ধ্যাকালীন যে খাওয়ার, বাই সিঙ্গিং হোম সুইট হোম, এইটা গান করে। কোনটা না, এই গানটা হোম সুইট হোম। এখানে হোম সুইট হোম এই যে গানটা, এটার একটা রেফারেন্স দেওয়া হয়েছে। এই হোম সুইট হোম এই গানটি 19 শতকের 19th সেঞ্চুরির একটা খুবই পপুলার এবং সেন্টিমেন্টাল সং, যেটা পুরো 19th সেঞ্চুরি জুড়ে অবিশ্বাস্যভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এটা মূলত ক্লারি বা দ্য মেইড অফ মিলান নামক ইংলিশ অপেরা থেকে অরিজিনেট হয় 1823 সালে। এই গানটির লেখক ছিলেন একজন আমেরিকান জন হাওয়ার্ড পাইন এবং এর কম্পোজার ছিলেন একজন ইংলিশম্যান বা ব্রিটিশার যার নাম ছিল হেনরি রাউলে বিশপ। এই গানটার জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এই গানটা মূলত ঘরে ফেরার যে আরাম এবং আনন্দ সেই সম্পর্কে একটা আবেগপূর্ণ বার্তা দেয়। তাই বিভিন্ন শ্রেণীর, এমনকি ভৌগোলিকগত কারণে বিভিন্ন জায়গায় অবস্থিত মানুষদের মধ্যেও এই গানটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এটা একটা ঘরে ফেরার বার্তা দেয়, ঘরে ফেরার আনন্দ, একটা ঘরের যে আরাম সেটার বার্তা দেয় এই গানটা। যখন আমেরিকান সিভিল ওয়ার চলছিল 1861 থেকে 65 মধ্যে আমেরিকান সিভিল ওয়ার চলছিল, সেই সময় এই সিভিল ওয়ারে পার্টিসিপেট করা সমস্ত যোদ্ধারা এই গানটি গাইতো, কারণ এই গানটি তাদেরকে ঘরে ফেরার যে সেই আরাম, ঘরের যে সেই আনন্দ সম্পর্কে মনে করিয়ে দিত, ঘরে ফেরার বার্তা দিত। তারা এই গানটি প্রচুর পরিমাণে গাইতো। এমনকি এই গানটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে তৎকালীন আমেরিকান যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, এটি তার জন্য হোয়াইট হাউসে পারফর্মও করা হয়েছিল। আচ্ছা, এই আব্রাহাম লিঙ্কন প্রসঙ্গে বলি, বলতো বিখ্যাত একজন লেখক ছিলেন যিনি এই আব্রাহাম লিঙ্কনকে উদ্দেশ্য করে এক বিখ্যাত ওয়ার্ক সৃষ্টি করেন বা কবিতা লেখেন এই আব্রাহাম লিঙ্কনের উদ্দেশ্যে, যিনি ইউএসএ প্রেসিডেন্ট। মনে পড়ছে কিছু? যদি উত্তরটা কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যেটা বলছিলাম যে এই ইউএসএ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের উদ্দেশ্যে হোয়াইট হাউসে এই গানটি পারফর্ম করা হয়েছিল। তাই বলা হয় যে 19 শতকে এই গানটি ইউনাইটেড স্টেটস, ইংল্যান্ড, এমনকি অস্ট্রেলিয়াতেও প্রচুর পরিমাণে পপুলার হয়েছিল, কারণ এই গানটি মানুষকে একটা ঘরে ফেরার বার্তা দেয়। এবং এর বিশেষত্ব আরো বেশি করে এই জন্য কারণ আমেরিকান গৃহযুদ্ধের সময় গানটি আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ ওখানে সৈন্যরা এটি গেয়েছিল, কারণ তাদেরকে এটি তাদের বাড়ি এবং প্রিয়জনের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল, তাই তারা এই গানটি গাইতো, ফলে এই গানটি আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তাহলে এখানে এই গানটির উল্লেখ করে তিনি বোঝাতে চাইছেন মানুষের মধ্যে হোম যে কি ফিলিংস এনে দেয়, বাড়ির যে আনন্দ, বাড়ির যে আরাম, প্রিয়জনদের যে সঙ্গ, সেটা মানুষের কাছে যে কি ধরনের ফিলিংস বয়ে আনে সেটা উল্লেখ করতেই এখানে এই গানটির উল্লেখ করেছেন। কারণ এই সমস্ত কিছুগুলোই ন্যাচারাল স্লেভারির আন্ডারে পড়ছে। কারণ পরিবার গড়া, পারিবারিক আনন্দ লাভ করা, পারিবারিক আনন্দ কি থেকে আসে? একসাথে খাওয়া, বসা, ঘুমানো, রেস্ট নেওয়া, একসাথে বেড়ে ওঠা, এগুলোই। আর এগুলো তো প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়মে আমাদেরকে সবাইকে এগুলো করতে হচ্ছে। তার মানে কি? আমাদেরকে প্রকৃতির দাসত্ব করতে হচ্ছে। তাই বলেছেন যে প্রকৃতির দাসত্ব বৃত্তি করে সে উপার্জন করতে পারে তার সেই
নৈশ ভোজন বা সাপার, মানে সে তার নৈশ ভোজন খেতে পারে এই গানটি গেয়ে। মানে খুব আনন্দের সাথে সে ন্যাচারাল এই স্লেভারিগুলোকে মেনে নিয়ে সে তার সাপার আর্ন করে, তাই এখানে শ এই গানটির রেফারেন্স দিয়েছেন। বোঝা গেছে? তাহলে এই প্যারাগ্রাফে আমরা কি দেখতে পেলাম, যে শ ইজ এক্সট্রিমলি প্র্যাকটিক্যাল ইন হিজ ভিউ অ্যাবাউট ম্যানস ন্যাচারাল স্লেভারি। মানুষের প্রাকৃতিক যে দাসত্ব সে সম্পর্কে শ এখানে খুবই বাস্তববাদী, খুবই বাস্তব কথা তিনি বলেছেন, যে আমরা সবাই কিন্তু ন্যাচারাল স্লেভারি পছন্দ করি, উল্টে এটাকে প্রোটেস্ট করার পরিবর্তে এনজয় করি আমরা, কারণ এটা আমাদেরকে আনন্দ দেয়, এটা আমাদের কাছে প্লিজেন্ট, এটা আমাদের কাছে হেল্পফুল, তাই মানুষ এটাকে বরং প্রেফার করে, এটাকে এনজয় করে। তাই আমরা দেখতে পেলাম এই প্যারাগ্রাফের মাধ্যমে শ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্লেভারি অফ ম্যান টু নেচার অ্যান্ড দ্য স্লেভারি অফ ম্যান টু ম্যান আলোচনা করতে গিয়ে ন্যাচারাল স্লেভারির যে প্লিজেন্টনেস, মানে সেটা সম্পর্কে তিনি এখানে একটা চরম বাস্তববাদী ধারণা তুলে ধরেছেন, সেটা সম্পর্কে তিনি একটা চরম বাস্তবতা বুঝিয়েছেন, যে এটা আমরা সবাই কিন্তু পছন্দ করি, স্লেভারি টু নেচার। এরপরে প্যারাগ্রাফে তিনি কি বলেছেন দেখো, দ্য স্লেভারি অফ ম্যান টু ম্যান ইজ দ্য ভেরি অপোজিট অফ দিস। তাহলে এতক্ষণ তিনি কি বললেন, ম্যান টু নেচারের স্লেভারি, যেটা কিনা খুবই প্লিজেন্ট, যেটা মানুষ বরং করতে চায়, সেটার প্রোটেস্ট করে না। কিন্তু দ্য স্লেভারি অফ ম্যান টু ম্যান, মানে মানুষের প্রতি মানুষের দাসত্ব, ইজ ভেরি অপোজিট, খুবই বিপরীত অফ দিস, এটার। কোনটার? না ওই যে স্লেভারি টু নেচার, প্রকৃতির প্রতি দাসত্বের যে স্লেভারি, সেটার থেকে মানুষের প্রতি মানুষের যে স্লেভারি, সেটা একদমই বিপরীত। ইট ইজ হেটফুল, এটা ঘৃণ্য, টু দ্য বডি, শরীরের পক্ষে, অ্যান্ড টু দ্য স্পিরিট, এবং আত্মার পক্ষেও, বা কর্মশক্তি বা মনন বা মর্ম সবের পক্ষে এটা খুবই ঘৃণ্য। আওয়ার পোয়েটস ডু নট প্রেইজ ইট, আমাদের কবিরা এটার প্রশংসা করেন না। তাহলে সব বলেছেন কবিরা এটার প্রশংসা করেন না, মানে কবিরা ম্যান টু ম্যান স্লেভারিটাকে সাপোর্ট করেন না, এটাকে প্রশংসা করেন না। দে প্রোক্লেম, প্রোক্লেম মানে ডিক্লেয়ার, তারা ঘোষণা করে বা ডিক্লেয়ার করে দ্যাট, যে নো ম্যান ইজ গুড এনাফ, কোনো মানুষই ইজ গুড এনাফ, যথেষ্ট ভালো নয়। গুড এনাফ মানে কোনো কিছুর মান বা প্রত্যাশা অনুযায়ী বা প্রয়োজনীয়তা অনুযায়ী ভালো হওয়া। তাহলে কোনো মানুষই যথেষ্ট ভালো নয় টু বি, হওয়াতে, অ্যানাদার ম্যানস মাস্টার, অন্য একটি মানুষের প্রভু বা তাদের মাস্টার বা তাদের উপরে আধিপত্য বিস্তারকারী। তাহলে তিনি বলেছেন যে আমাদের কবিরাও এই ম্যান টু ম্যান স্লেভারিটা প্রেস করে না বা প্রশংসা করে না এটার, এবং তারা বরং ডিক্লেয়ার করে যে কোনো মানুষই অন্য মানুষের ওপর নিজের আধিপত্য বিস্তারের জন্য এতটা ভালো হয়ে উঠতে পারে না। মানে কোনো মানুষেরই এটা কখনো তার ক্ষমতায় আসে না যে সে অন্য মানুষের ওপরে আধিপত্য বিস্তার করবে, সে এতটা পরিমাণ মাস্টারি সে কিন্তু ধারণ করতে পারে না। মানে কোনো মানুষই অন্য মানুষের ওপরে আধিপত্য বিস্তার করার জন্য যথেষ্ট ভালো নয়। দ্য লেটেস্ট অফ দ্য গ্রেট জিউইশ প্রফেট, দ্য লেটেস্ট, লেটেস্ট মানে কি সর্বশেষ, অফ দ্য গ্রেট জিউইশ প্রফেট, জিউইশ মানে সেই ইহুদি সম্প্রদায়ভুক্ত, গ্রেট মহান, প্রফেট, প্রফেট মানে কি নবী। এই প্রফেট শব্দটি এসেছে গ্রিক শব্দ প্রফেটস থেকে, যার অর্থ যে আগে কথা বলে বা যে ঈশ্বরের পক্ষ থেকে কথা বলে। মানে প্রফেট হলো একজন ব্যক্তি যিনি কিনা ঈশ্বরের কাছ থেকে বার্তা পান এবং তা মানুষের কাছে পৌঁছে দেন, তাকেই প্রফেট বলা হয়। তো বলা হয়েছে এখানে দ্য গ্রেট জিউইশ প্রফেট, আ জেন্টলম্যান, একটা ভদ্রলোক, নেমড মার্কস। দেখো মার্কসকে বলা হয়েছে জিউইশ প্রফেট। মার্কস জিউইশ ছিলেন না, মার্কস খ্রিশ্চানিটিতে কনভার্ট হয়ে গিয়েছিলেন। মার্কসের যে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার তারা কিন্তু স্ট্রং জিউইশ রিলিজিয়ন থেকে বিলং করতেন, কিন্তু মার্কসের যে বাবা হেনরিক মার্কস তিনি জুডাইজম থেকে প্রোটেস্ট্যান্টিজমে কনভার্ট হয়ে গিয়েছিলেন, কারণ পেশাগত কারণে তিনি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তার সময়ে রাশিয়াতে বা প্রুসিয়াতে ইহুদিরা লিগ্যাল এবং সোশিয়াল রেস্ট্রিকশনস ফেস করছিল, ফলে তিনি জুডাইজম থেকে প্রোটেস্ট্যান্টিজমে কনভার্ট হয়ে যান। তাই সেদিক থেকে দেখতে গেলে কার্ল মার্কস যদিও জিউইশ ফ্যামিলি থেকে বিলং করেন, কিন্তু তিনি যতদিনে পৃথিবীতে আসেন, কারণ তার বাবা তার জন্মানোর আগেই প্রোটেস্ট্যান্টিজমে কনভার্ট হয়ে গিয়েছিলেন, তাই তিনি প্রকৃতপক্ষে খ্রিশ্চান ছিলেন, কিন্তু তার রুট ছিল জিউইশ। তাই এখানে
শ তাকে জিউইশ প্রফেট বলেছেন। তো তিনি বলেছেন আ জেন্টলম্যান, দেখো মার্কসকে তিনি ভদ্রলোক বলেও সম্বোধন করেছেন। এর দ্বারা বুঝতে পারা যায় যে জিবি শ কার্ল মার্কসের যে জীবনী পড়েছিলেন, দাস ক্যাপিটাল পড়েছিলেন, কার্ল মার্কসের দ্বারা তিনি খুবই উদ্বুদ্ধ হয়েছিলেন। এটা আমি জিবি শ এর বায়োগ্রাফি যখন তোমাদেরকে আলোচনা করে বুঝিয়েছিলাম ফ্রিডমের ইন্ট্রোডাক্টরি ক্লাসে, সেখানে ক্লিয়ার করে বলেছিলাম। তো বোঝা যায় যে তিনি কার্ল মার্কস দ্বারা খুবই কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন, ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। তো তাই তিনি এখানে তাকে প্রফেট বলছেন, জেন্টলম্যান হিসেবে সম্বোধন করছেন। তো তিনি বলছেন সেই জিউইশ প্রফেট যে কিনা লেটেস্ট সর্বশেষ স্পেন্ট হিজ লাইফ ইন প্রুভিং দ্যাট দেয়ার ইজ নো এক্সট্রিমিটি of selfish cruelty at which the slavery of man to man will stop if it be not stopped by law. তো শ কি বলেছেন? দ্য লেটেস্ট অফ দ্য গ্রেট জিউইশ, যে সর্বশেষ ইহুদি প্রফেট বা ইহুদি নবী, আ জেন্টলম্যান, একজন ভদ্রলোক, নেমড মার্কস, যার নাম মার্কস মানে কার্ল মার্কস, স্পেন্ট হিজ লাইফ, তার সমস্ত লাইফ অতিবাহিত করেছেন, তার জীবন অতিবাহিত করেছিলেন, ইন প্রুভিং, প্রমাণ করতে, দ্যাট, যে দেয়ার ইজ নো এক্সট্রিমিটি, সেখানে কোনো চরমতা নেই, মানে সেখানে কোনো প্রান্ত সীমা নেই, অফ সেলফিশ ক্রুয়েলটি, স্বার্থপর নিষ্ঠুরতার, অ্যাট হুইচ, যেটাতে, দ্য স্লেভারি, দাসত্ব, অফ ম্যান টু ম্যান, মানুষের প্রতি মানুষের, উইল স্টপ, থামবে, ইফ, যদি, ইট বি নট স্টপ, এটা না থামানো হয়, বাই ল, আইনত। মানে বলতে চেয়েছেন যে কার্ল মার্কস যে তার জীবন অতিবাহিত করেছিলেন এটা প্রমাণ করতে যে মানুষের প্রতি মানুষের দাসত্বটা এটা এতটাই একটা খারাপ জিনিস যে এটা করতে গিয়ে মানুষ আর একটা মানুষের ওপরে চরম নিষ্ঠুর হতেও থামবে না বা পিছপা হবে না যদি না এটা আইনত বন্ধ করা হয়। মানে এই ম্যান টু ম্যান স্লেভারি যদি চলতে থাকে তাহলে মানুষ সীমাহীনভাবে মানুষের শোষণ করতে পারে, সেই শোষণের কোনো সীমাই থাকবে না, এতটা পরিমাণ সে নিষ্ঠুরভাবে স্বার্থপরভাবে তার শোষণ করতে পারে। যদি না গভর্নমেন্ট এটা বন্ধ করে তাহলে সেই সীমা তার বন্ধ হবে না, মানে মানুষের প্রতি মানুষের শোষণের সীমা বন্ধ হবে না কখনো। ইউ ক্যান সি ফর ইয়োর সেলফ, তোমরা নিজেরাই দেখতে পারো, দ্যাট, যে ইট প্রডিউসেস, এটা উৎপন্ন করে, আ স্টেট, একটা অবস্থা, অফ কন্টিনিউয়াল সিভিল ওয়ার, একটা কন্টিনিউয়াস ক্রমাগত গৃহযুদ্ধ, সিভিল ওয়ার, কল্ড দ্য ক্লাস ওয়ার, যেটাকে ক্লাস ওয়ারও বলা চলে, মানে শ্রেণীযুদ্ধও বলা চলে। কোন শ্রেণীদের মধ্যে যুদ্ধ? বিটুইন, মধ্যে, দ্য স্লেভস, দাসদের, and their masters, এবং তাদের প্রভুদের, organized as trade unions on one side and employers federations on the other. Organized, সংগঠিত হয়, as trade unions, ট্রেড ইউনিয়ন হলো শ্রমিক সংঘ, মানে শ্রমিকদের একটা সংগঠন বা দল, যেই দলের প্রধান কাজ কি না শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে এরা তৈরি হয় এবং এরা শ্রমিকদের কর্মসংস্থান, কাজের বন্টন এবং কাজের পরিস্থিতি উন্নত করার জন্য এরা কাজ করে। সমস্ত শ্রমিকরা মিলে একটা সংগঠন তৈরি করে, সেটাকেই বলছে শ্রমিক সংগঠন, যেটা তাদের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, তাদের কতটুকু কাজ প্রয়োজন, কতটা বেশি তাদের উপরে হয়ে যাবে, তাদের কাজের পরিস্থিতি কেমন, তাদের কর্মসংস্থান হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে তাদের কর্মজীবন উন্নত করার প্রচেষ্টায় তৈরি এই শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন। তো বলা হচ্ছে যে এই ম্যান টু ম্যান স্লেভারিটা যদি বন্ধ না হয় এটা কিসের জন্ম দেবে বা এটা কি উৎপন্ন করবে? একটা কন্টিনিউয়াস সিভিল ওয়ার এটা প্রডিউস করবে, একটা ক্রমাগত গৃহযুদ্ধ, বলতে গেলে একটা শ্রেণী যুদ্ধ এটা তৈরি করবে। কোন শ্রেণীর সাথে কোন শ্রেণীর? দাস শ্রেণীর সাথে মাস্টার শ্রেণীর, সেই ট্রেড ইউনিয়নের সাথে সেই এমপ্লয়ার্স ফেডারেশন। এমপ্লয়ার্স ফেডারেশন বলতে নিয়োগকর্তাদের যে সংগঠন বা ফেডারেশন তাকে বলা হচ্ছে, মানে মাস্টার্সদের যে ফেডারেশন। তাহলে এই দাসত্ব বৃত্তি যদি বন্ধ না হয় তাহলে এটা কিন্তু এক সময় গিয়ে একটা গৃহযুদ্ধের আকার নেবে, একটা ক্লাস ওয়ারের আকার নেবে বিটুইন দ্য লেবার ক্লাস অ্যান্ড দ্য মাস্টার্স ক্লাস। দ্য ট্রেড ইউনিয়ন যেটা লেবার ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, শ্রমিক সংগঠন, এবং দ্য মাস্টার্স ইউনিয়ন মানে সেই এমপ্লয়ার্স ফেডারেশন যেগুলো সেই প্রভুদের ক্লাসকে রিপ্রেজেন্ট করছে। এই দুয়ের মধ্যে একটা কিন্তু সিভিল ওয়ার বা ক্লাস ওয়ার দেখা দেবে যদি এই ম্যান টু ম্যান স্লেভারিটা, এর যে চরম সীমাটা, এগুলো যদি না বন্ধ হয়। বোঝা গেল? এবং এইটা বলতেই তিনি কার্ল মার্কসের রেফারেন্স দিয়েছিলেন, কারণ মার্কসিজমে আমরা কি দেখি? মার্কসিজম একটা পুঁজিবাদকে বিশ্লেষণ করে, মার্কসিজম একটা কমিউনিস্ট সমাজের পক্ষে কথা বলে,
শ্রেণীহীন সমাজের পক্ষে কথা বলে। মার্কসিজম ওই পুঁজিবাদীদের আন্ডারে স্লেভারদের যে শোষণ তার উপরে আলোকপাত করে। মার্কসিজম কমিউনিজমের কথা বলে, সাম্যবাদের কথা বলে, মানে একটি রাষ্ট্রহীন, একটি শ্রেণীহীন সমাজের কথা বলে, যেখানে কোনো আপার ক্লাস থাকবে না, কোনো লোয়ার ক্লাস থাকবে না, সম্প্রদায়গত কোনো মালিকানাধীন বিষয়বস্তু থাকবে না, প্রয়োজনের ভিত্তিতে সবাই সেখানে ইকুয়াল শ্রম দেবে এবং ইকুয়াল ভোগও করবে। তাই তো মার্কসিজম এই সমস্ত কথা বলে। তাই যে বিষয় এখানে মার্কসের একটা রেফারেন্স দিয়েছেন, মার্কসিজমটা বোঝাতে তিনি মার্কসের রেফারেন্সটা দিয়েছেন, যে মার্কস যে কিনা সারা জীবন অতিবাহিত করেছিল এই যে সেলফিশ ক্রুয়েলটি এর যে এক্সট্রিমিটি, এটা যদি না বন্ধ করা হয় আইনত, তাহলে এটার কিন্তু কোনো সীমা থাকবে না। মানে এখানে ম্যান টু ম্যান স্লেভারির অপোজ করা হয়েছে, বিরোধিতা করা হয়েছে, চরম বিরোধিতা করা হয়েছে। জিবিশন নিজেও বলেছেন এবং কার্ল মার্কসের রেফারেন্স টেনে তার কথা, তার মার্কসিজমের থিওরি পরোক্ষভাবে অ্যাপ্লাই করে সেইটা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। এরপরে দেখো সেন্ট থমাস মোর, এখানে তিনি আবারও একজনের রেফারেন্স টেনেছেন, সেন্ট থমাস মোর। এই থমাস মোর ছিলেন ক্যাথলিক চার্চের একজন আইনজীবী, একজন ইংলিশ আইনজীবী বা লয়ার ছিলেন। তিনি বিচারকও হয়েছিলেন পরবর্তীকালে, তিনি সমাজ দার্শনিকও ছিলেন, তিনি লেখকও ছিলেন, তিনি রাষ্ট্রনায়কও ছিলেন, ধর্মতত্ত্ববিদ ছিলেন এবং তিনি ছিলেন বিখ্যাত রেনেসা হিউম্যানিস্ট, রেনেসা মানবতাবাদী। তিনি 1478 সালে 7 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয় 6 জুলাই 1535। তো বলা হচ্ছে সেন্ট থমাস মোর জীবনদশায় কিন্তু তাকে সেইন্ট বলা হতো না, সেইন্ট সন্ত সাধু, জীবদ্দশায় তাকে সেইন্ট বলা হতো না। কেন একটু পরে বুঝতে পারবে। তাহলে সেই থমাস মোর হু হ্যাজ জাস্ট বিন ক্যানোনাইজড, যে জাস্ট এই মাত্র ক্যানোনাইজ হয়েছে। ক্যানোনাইজ মানে কি? রেইজ টু দ্য স্টেটাস অফ দ্য সেইন্ট, মানে মহাত্ম দান করা, সাধু হিসেবে স্বীকৃতি দেওয়া। ক্যানোনাইজ হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ যখন অফিসিয়ালি কোনো পার্সনকে সেইন্ট ডিক্লেয়ার করে, বিশেষ করে ডেড পার্সনকে সেইন্ট ডিক্লেয়ার করে, সেটাকে বলা হয় ক্যানোনাইজ। ক্যানোনাইজেশন এটার নাউন ফর্ম আর এটা হচ্ছে ভার্ব ফর্ম। তো কি বলা হচ্ছে যে সেন্ট থমাস মোর হু হ্যাজ জাস্ট বিন ক্যানোনাইজড, যাকে এই মাত্র ক্যানোনাইজ করা হলো, মানে সেইন্ট বা সাধুর স্বীকৃতি দেওয়া হলো এই মাত্র। জাস্ট বিন কথাটা কেন বলা হয়েছে মনে করে দেখো। এই ফ্রিডম সম্পর্কে বক্তৃতাটা কোন সময় দিচ্ছিলেন? 18 জুন 1935। এবং এই যে থমাস মোর, এই যে বিখ্যাত রেনেসা মানবতাবাদী বা হিউম্যানিস্ট, ইনাকে ক্যানোনাইজ করা হয় মে 19 বা 19 মে 1935। মানে জিবিশ যে সময়ে এই ফ্রিডম নিয়ে বিবিসিতে লেকচার দিচ্ছিলেন ঠিক তার 1 মাস আগে। তাই তিনি বলেছেন জাস্ট বিন ক্যানোনাইজ। তাহলে থমাস মোর অনেক আগে জন্মেছিলেন এবং মারা গিয়েছিলেন, কিন্তু সেই থমাস মোরকে রোমান ক্যাথলিক চার্চ ক্যানোনাইজ করেছিল কোন ডেটে? 1935 মে 19। পোপ পায়াস 11 এর দ্বারা থমাস মোর ক্যানোনাইজড হন। তো তাই বলা হয়েছে যে জাস্ট বিন ক্যানোনাইজড। হেল্ড দ্যাট ধারণ করেছিলেন যে, মানে তিনি এই মতবাদটা পোষণ করেছিলেন যে উই শ্যাল নেভার হ্যাভ আ পিসফুল অ্যান্ড স্টেবল সোসাইটি আনটিল দিস স্ট্রাগল ইজ এন্ডেড বাই দ্য অ্যাবলিশন অফ স্লেভারি অল টুগেদার। দেখো এই থমাস মোর একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন ইউটোপিয়া বলে, যদিও তিনি এই গ্রন্থটি ল্যাটিনে লিখেছিলেন। এই গ্রন্থটির ল্যাটিন নাম ছিল অউটোপোস, AUTOPOS, যার মানে অ্যান ইমাজিনারি অ্যান্ড পারফেক্ট ওয়ার্ল্ড, অ্যান আইডিয়ালি অর্গানাইজড সোসাইটি। এই ইউটোপিয়া নামটি পরবর্তীকালে যখন ইংলিশ ট্রান্সলেশন হয় তখন দেওয়া হয়। থমাস মোর যখন লিখেছিলেন অউটোপোস নামে লিখেছিলেন, যেটাকে পরবর্তীকালে ইউটোপিয়া বলা হয় ইংলিশে। এটি প্রকাশিত হয়েছিল 1516 সালে। তো এই থমাস মোরের যে ইউটোপিয়া, এই গ্রন্থটাতে তিনি একটা আদর্শ সমাজের কথা ব্যক্ত করেন। এই ইউটোপিয়ার মূল বিষয়বস্তু হলো একটা আদর্শ সমাজের অন্বেষণ। যেই সমাজের কথা মাথায় রেখে তিনি তার যে সমসাময়িক ইউরোপীয় সমাজ এবং ইংল্যান্ডের যে সমাজ, সেই সমাজের ত্রুটিগুলির সাথে তুলনা করে সেই ইউটোপিয়ান সমাজের কথা বলেন, যে তার এই ইউটোপিয়ান ওয়ার্ল্ড এটা একটা আইডিয়ালি অর্গানাইজড স্টেট, মানে একটা আদর্শগত দিক থেকে সংগঠিত অবস্থা। এটা একটা পারফেক্ট ওয়ার্ল্ড, পরিপূর্ণ একটা জগৎ। এটা ইমাজিনারি, অবশ্যই কাল্পনিক, কারণ এই ধরনের পারফেক্ট ওয়ার্ল্ড তো আর বাস্তবে হতে পারে না, অবশ্যই ইমাজিনারি। কিন্তু তিনি তার ইউটোপিয়াতে এই
পারফেক্ট ওয়ার্ল্ডের একটা ধারণা দিয়েছিলেন। তার দৃষ্টিতে তার এই ইউটোপিয়ান ওয়ার্ল্ডে প্রত্যেকে তাদের নিজস্ব কাজের মাধ্যমে সমাজের এবং সাধারণের কল্যাণে নিজেদের অবদান রাখবে, মানে প্রত্যেকে তার ভাগের কাজটা নিজেরাই করবে। এইভাবে তারা একটা সুসামঞ্জস্যপূর্ণ সমাজ তৈরি করবে, যেখানে কেউই কারো ওপর জোরপূর্বক কোনো শ্রমের গণ্ডিতে সংযুক্ত হবে না, মানে যেখানে কেউই কারো উপরে জোরপূর্বক কোনো দাসত্ব বৃত্তি চাপিয়ে দিতে পারবে না। প্রত্যেকেই তাদের জন্য নির্দিষ্ট কাজ এই পৃথিবীতে, তার যে দায়িত্ব, তার যে প্রাপ্য কাজ, সেটা প্রত্যেকেই নিজেরা নিজেদের কাজ করবে এবং সেই কাজের মাধ্যমে সাধারণ কল্যাণে বা সমাজের কল্যাণে নিজেদের অবদান রাখবে। এটাই ছিল থমাস মোরের সেই ইউটোপিয়ান সোসাইটির একটা ধারণা, মানে তিনি একটা ইমাজিনারি পারফেক্ট ওয়ার্ল্ডের কথা বলেছিলেন। তো সেই ইমাজিনারি পারফেক্ট ওয়ার্ল্ডের রেফারেন্স দেওয়ার জন্য জীবিশ থমাস মোরের প্রসঙ্গটা এনেছেন এখানে। তিনি বললেন যে থমাস মোর, যাকে এইমাত্র সাধু ঘোষণা করা হয়েছে, মানে জাস্ট 1 মাস আগেই করা হয়েছে, তাই তিনি 1 মাস পরে বসে এই কথাটা বলছেন বলে বলেছেন যে এইমাত্র তাকে সাধু ঘোষণা করা হয়েছে। তিনি বলেছিলেন বা তিনি এই মতবাদটি পোষণ করতেন যে উই শ্যাল নেভার হ্যাভ আ পিসফুল অ্যান্ড স্টেবল সোসাইটি, আমাদের কখনোই একটি শান্তিপূর্ণ এবং স্টেবল মানে স্থিতিশীল সমাজ তৈরি হবে না আনটিল, যতক্ষণ না পর্যন্ত দি স্ট্রাগল, এই সংঘর্ষটা, কোন সংঘর্ষটা, এই যে ট্রেড ইউনিয়ন এবং এমপ্লয়ার্স ফেডারেশন, এই যে স্লেভ এবং এই যে মাস্টারদের মধ্যে যে ওয়ার, এই যে সংঘর্ষটা ইজ এন্ডেড, শেষ হচ্ছে, বাই দ্য অ্যাবলিশন, বিলুপ্তির দ্বারা, অফ স্লেভারি অল টুগেদার, কিসের? দাসত্বের, অল টুগেদার, পুরোপুরি ভাবে। তাহলে তিনি বলেছেন যে আমরা কখনোই একটা শান্তিপূর্ণ এবং একটা স্থিতিশীল সমাজ পাবো না যতক্ষণ না এই যে দাস প্রভু, এই দুয়ের মধ্যে সংঘর্ষটা দাসত্ববৃত্তি পুরোপুরিভাবে বিলুপ্ত হওয়ার মাধ্যমে শেষ হয়। মানে যতক্ষণ না দাসত্ববৃত্তি পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে এই সংঘর্ষটা শেষ হয়, আমরা কিন্তু শান্তিপূর্ণ স্থিতিশীল সমাজ গড়ে তুলতে পারবো না। বোঝা গেছে? অ্যান্ড দ্য কম্পালশন, কম্পালসারির নাউন ফর্ম, অ্যান্ড দ্য কম্পালশন, এবং সেই বাধ্যতা বা বাধ্যবাধকতা অফ এভরিওয়ান, প্রত্যেকের, টু ডু হিজ শেয়ার, টু ডু করা, হিজ শেয়ার তার অংশটা, অফ দ্য ওয়ার্ল্ডস ওয়ার্ক, ওয়ার্ল্ডস ওয়ার্ক বলতে এখানে সার্ভিটিউড টু নেচার বা তার প্রাপ্য কাজ, মানে এই পৃথিবীতে তাকে যে দায়িত্ব পালন করার কাজে লাগানো হয়েছে, তার যে দায়িত্বপ্রাপ্ত কাজ সেটা সম্পন্ন করা, উইথ হিজ ওন হ্যান্ডস, তার নিজের হাতের দ্বারা, অ্যান্ড ব্রেইন মগজ বা মস্তিষ্কের দ্বারা, অ্যান্ড নট টু অ্যাটেম্পট, এবং প্রচেষ্টা না করা, টু পুট রাখতে, ইট ইহাকে, অন এনিওয়ান এলস, অন্য কারোর ওপরে। তাহলে তিনি এখানে থমাস মোরের রেফারেন্স টেনে বলেছেন যে আমরা কখনোই একটা শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সমাজ পাবো না যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে এই দাসত্ব প্রথা বিলুপ্ত হয়ে এই যে দুই শ্রেণী, এদের মধ্যে যে সংঘর্ষ সেটা বন্ধ হচ্ছে, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা বা সেই মানুষরা যারা নিজেদের ওয়ার্কগুলো অন্যের ওপরে চাপিয়ে দিচ্ছে, তারা অন্যের ওপরে নিজের এই দায়িত্বপ্রাপ্ত বা নিজের এই প্রাপ্য কাজটুকু নিজের হাত এবং নিজের মস্তিষ্কের দ্বারা না করে অন্যের ওপরে চাপিয়ে দেয়। মানে যতক্ষণ না পর্যন্ত তারা এই চাপিয়ে দেওয়া কাজগুলি বন্ধ করে, মানে নিজেরা নিজেদের প্রাপ্য কাজটা, মানে নিজেদের দায়িত্বপ্রাপ্য কাজটা পালন করে, অন্যের ওপরে চাপিয়ে না দিয়ে নিজেদের হাত নিজেদের ব্রেনের দ্বারাই করে, এবং যতক্ষণ না পর্যন্ত এই স্লেভারিটা অ্যাবলিশ করে এই সংঘর্ষের অবসান হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই পিসফুল এবং স্টেবল সোসাইটি কখনোই করতে পারবো না। থমাস মোরের রেফারেন্স টেনে জীবিশ এটাই বোঝাতে চেয়েছে। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে শ ইজ এন্টায়ারলি ফ্যাকচুয়াল অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাবাউট ম্যানস আনন্যাচারাল স্লেভারি টু ম্যান দ্যাট লিডস টু দ্য এক্সপ্লয়টেশন অফ হিউম্যান লেবার। তিনি এখানে নিশ্চিত যে দেয়ার ক্যান বি নো পিসফুল ওয়ার্ল্ড আনলেস দিস এক্সপ্লয়টেশন ইজ ওয়াইপড আউট। এই এক্সপ্লয়টেশনটা মুছে না দিলে, ধুয়ে মুছে শেষ করে না দিলে, কিসের এক্সপ্লয়টেশন, কিসের শোষণ? মানুষের দ্বারা মানুষের শোষণ, মানে মানুষ মানুষকে তার দাস বানাচ্ছে যে কোনো কাজের জন্য। এই শোষণটাকে যদি একদমই আমরা ওয়াইপ আউট না করতে পারি, ধুয়ে মুছে শেষ করতে না পারি,
তাহলে কিন্তু আমরা শান্তিপূর্ণ জগৎ পাবো না, এটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি এতদূর পর্যন্ত। আজকে তাহলে এতদূরই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই পেয়ে যাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অংশ নিয়ে পরের ক্লাস।